সেটাই আর কি। কিন্তু আপনারা কি জানেন যে এই ছাগলটা যে আমাদের ইউল্যাবের ক্যাম্পাস দিয়ে উকি দিলেই দেখা যায়, সেটা আমরা জানতে পেরেছি এই ঘটনা ঘটার পরে। সাদিক এগ্রো আর ইউল্যাব একসময় একই, মানে বর্ডার, মানে বর্ডারের ইউল্যাবের ওই পাশেই ছিল, হাত ঢুকলেই হাতের বাম পাশে ছিল সাদিক এগ্রো। নিচে এখনো তো আছে, বাইকের গ্যারেজের উপর থেকে তো সাদেক এগ্রোর কিছু গরু টরু দেখা যায় এখনো। সাদেক এগ্রো ফার্ম বদল না, করেছে, কিন্তু আমাদের সাদেকের যে তো উঠাই দিছে। সাদেক এগ্রো আছে এখন ইয়ের দিকে, ওই যে বাড্ডার ওইদিকে। ওদের ওদের তো অনেকগুলো ফার্ম ছিল, এটাই মেইন বড়টা ছিল। আছে এখন ওদের। সাদেক এগ্রো অনেক বড় ব্যবসা, ওদেরকে তোলা কঠিন। হাওয়েভার, কোন ছাগল যে 15 লাখ টাকাতে ছাগল কিনেছিল, এটা হচ্ছে বড় কথা। সে কিন্তু কেনেও নি, ইন্টারেস্টিংলি ছাগলটা কিন্তু সে কেনেনি। সে মাত্র 3 লাখ টাকা ডাউন পেমেন্ট করেছে। এই ছাগল বিক্রিও হয়নি, কিন্তু দেখেন ওই যেটাকে বলে বাটারফ্লাই ইম্প্যাক্ট। আপনারা কেউ এটা শুনেছেন যে বাটারফ্লাই ইম্প্যাক্ট? এটার এই কথাটার মানে জি জানেন? মিস। ইয়েস। বলেন তো মুয়াজ, বাটারফ্লাই ইম্প্যাক্ট কি? শর্ট করে বলেন, আপনি কি জানেন সেটাই বলবেন। মানে একটা ঘটনা শুরু হইলে এরপরে মানে একের পর এক ঘটনা ঘটতেই থাকে এরকম। আচ্ছা, বাটারফ্লাই ইম্প্যাক্ট, এই তো থিওরিটা আবিষ্কার করেছিলেন একজন ম্যাথমেটিশিয়ান অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট। ওনার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। উনি একটা থিওরি দিয়েছিলেন যে, ধরেন বাংলাদেশে যদি একটা প্রজাপতি পাখা নাড়ে, সেইটার ইম্প্যাক্ট কি ইন্ডিয়াতে গিয়ে পড়তে পারে কিনা। মানে বাংলাদেশে যদি একটা প্রজাপতি পাখা নাড়ে, তাহলে ইন্ডিয়াতে সেটার জন্য একটা ঘূর্ণিঝড় হতে পারে কিনা। হ্যাঁ, হয়তো লিটারালি কথাটা মানে নাও হতে পারে। হাউএভার, এটার ইন্টারনাল মানে, ওই যে আমরা এক্সপ্লেনেশন করেছিলাম না লাস্ট ক্লাসে, মনে আছে? সেই এক্সপ্লেনেশন দিচ্ছি, বাটারফ্লাই ইম্প্যাক্টের এক্সপ্লেনেশন কি। যে এটার মানে হচ্ছে, ইন্টারনাল মানে হচ্ছে একটা ছোট ঘটনা মাইট ব্রিং আ হিউজ চেঞ্জ ইন দ্য এন্টায়ার কোর্স অফ দ্য হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি পুরো কোর্সে চেঞ্জ করতে পারে। এই যে দেখেন, এই যে ঘটনাগুলো আপনাদের বলছি, এগুলো কিন্তু মনে রাখবেন, এই ধরনের ঘটনা কালেক্ট করবেন, শুনবেন, এগুলো আপনারা এসেতে লিখবেন। হ্যাঁ, এগুলো এসেতে লিখলে আপনার সাপোর্টিং ডিটেল এক্সপ্লেনেশন এক্সাম্পলস হিসেবে লিখলে আপনার লেখাটা খুব সুন্দর হবে, ভ্যালিড হবে। সেরকম দেখবেন অনেক অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট আছে, এগুলো একটু একটু করে পড়বেন, এগুলো সম্পর্কে যতটুকু জানেন ততটুকুই লিখবেন, তাহলে আপনাদের লেখাটা অনেক এনরিচড মনে হবে। তো বাটারফ্লাই ইম্প্যাক্টের একটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেন হয়েছিল আপনারা কি জানেন? এনিবডি? মানে কোনো ধারণা আছে যে কেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল? নো? সঠিক মনে নাই, কার জানি ঝগড়া লাগছিল, ওই জন্য দুটা ব্যক্তি খুন হয়েছিল, তারপর ওইখান থেকে পুরো একটা ডিজাস্টার হয়ে গেছে, সামথিং লাইক। রাইট, রাইট। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়ান যে ফিউচার কিং, যে ফিউচার কিং ছিল, ক্রাউন প্রিন্স, সে হচ্ছে সার্বিয়া ওয়াজ ওয়ান্স আন্ডার হাঙ্গেরি। হ্যাঁ, হাঙ্গেরির যে মানে হাঙ্গেরি যে রাজত্ব, তার আন্ডারে ছিল। সো দে সার্বিয়া বহুত অনেক আগে থেকেই তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল। সেটা 100-150 বছর ধরে তারা বিভিন্ন সময় স্বাধীনতার জন্য অনেক হাউকাউ করেছে। কিন্তু যেটা হয় যে, কোনো দেশই তো আসলে চায় না যে তার একটা কোনো পার্ট বাদ হয়ে যাক। সো অস্ট্রো হাঙ্গেরির যে ক্রাউন প্রিন্স, সে হচ্ছে একটা ট্যুরে গিয়েছিল সার্বিয়াতে। হ্যাঁ, তখন সেখান থেকে সে ফেরত আসার পথে তার যে রেগুলার পথটা, হ্যাঁ, কোনো একটা কারণে তার ড্রাইভার ওই রেগুলার পথটা ভুল করে সে আরেকটা ভুল টার্ন নিয়ে ফেলেছে। ভুল টার্ন নিয়ে ফেলার পরে তারা যখন বুঝতে পেরেছে যে তারা ভুল টার্নে এসছে, তখন তাদেরকে আবার আগের রাস্তায় ফেরত যেতে হবে। ফেরত গিয়ে তারপরে আবার রাইট টার্ন নিতে, রেগুলার টার্ন নিতে হবে, যে পথে সে ফেরত আসতে পারবে। তখন তারা একটা রেস্টুরেন্টে বিশ্রাম নিতে নেমেছে, খাওয়ার জন্য নেমেছে। এবং সেটাও অনেক বড় হাইফাই রেস্টুরেন্ট, যেহেতু সে নিজেই ক্রাউন প্রিন্স। হ্যাঁ, আহ, তার জন্য তখন সে আর তার ওয়াইফ নেমে সেই রেস্টুরেন্টে খেতে বসেছে। আচ্ছা, সরি, সে রং টার্ন নিয়েছে কেন? কারণ তাদের যে রেগুলার রুট দিয়ে যাওয়ার কথা ছিল, রং টার্ন নিয়েছে, ইচ্ছা করে নিয়েছে। সে যে রেগুলার রুট দিয়ে যাওয়ার কথা ছিল, সেই রুটে ওই যে সার্বিয়ান যেই বিদ্রোহী গোষ্ঠী, তারা ওখানে ঘাপটি মেরে থাকার কথা। দে ওয়ার প্ল্যানিং যে যখন প্রিন্স এই পথ দিয়ে যাবে, তারা তখন সেই জায়গাটাতে একটা ইয়ে করবে, এক্সপ্লোসিভ ব্লাস্ট করবে, এবং তাতে দে এক্সপেক্টেড দ্যাট দ্য ক্রাউন প্রিন্স মাইট ডাই। হ্যাঁ, সো ওরা তখন ইয়ে কি করেছে, ড্রাইভার
সে ভুল করে, সে ইচ্ছা করে না, ভুল করে সে কি করেছে, একটা আগের টার্নটা সে নিয়ে ফেলেছে। ধর তার একটা দুটা গলি ফেলে 3 নাম্বার গলিতে যাওয়ার কথা ছিল, সে ভুল করে সেকেন্ড গলিতে ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে যাওয়ার ফলে তারপর সে যখন বুঝতে পেরেছে, তখন তার ওখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য নেমেছে। এখন ওরা তো যে আসল রাস্তা, সে আসল রাস্তা দিয়ে যেতে পারেনি। ওইখানকার যারা বিদ্রোহী তারা অনেকক্ষণ বসে থেকে তারপর যখন দেখলো যে আচ্ছা, যখন আসার কথা প্রিন্স আর আসছে না, ওরা তখন বাস ঠিক আছে, আজকে প্রোগ্রাম ক্যান্সেল করে ওরা ছড়িয়ে ছিটিয়ে যে যার মতন চলে গেছে। তার ভিতরে একজন যারা ওই বিদ্রোহী দলের লোক, সেও কি করেছে, সেও একই রেস্টুরেন্টে খেতে এসছে। সে খেতে এসে দেখে তার ঠিক সামনেই ক্রাউন প্রিন্স বসা। হ্যাঁ, যাকে মারার জন্য তার এত প্ল্যান করেছে। সে তখন সুন্দর তার বন্দুকটা বের করে ঠাস করে গুলি করে মেরে ফেলেছে। তো দেখেন এইখানে ওই যে ড্রাইভারের একটা ভুল, যে ধরেন রাস্তা যাওয়ার সময় প্রিন্সকে সময় মতো মারতে পারতেও পারে, নাও পারতে পারে, এটার কোনো ঠিক নাই। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এরকম বহু আটাক হয়েছে, কোনো ব্রিটিশকে মারতে পারেনি। হ্যাঁ, কিন্তু দেখেন এই যে একটা ভুল টার্ন, এক ড্রাইভারের একটা অনিচ্ছাকৃত ভুল, সেটা ক্রাউন প্রিন্সকে, সে হয়তো ইচ্ছা করে করেনি, কিন্তু ক্রাউন প্রিন্স তাতে মারা গেছে। এবং তাতে হাঙ্গেরি এবং জার্মান তখন একসাথে হয়ে, জার্মানির একসাথে হয়ে তখন যুদ্ধ তৈরি করেছে। তখন শত্রুপক্ষ মিত্রপক্ষ হয়ে ইউরোপ যুদ্ধ শুরু সেটাই আর করেছে। কি। কিন্তু আপনারা So কি এটাকে জানেন বলে যে এই ছাগলটা বাটারফ্লাই যে আমাদের ইম্প্যাক্ট। ইউল্যাবের ক্যাম্পাস মানে দিয়ে উকি একজনের দিলেই একটা ভুল বা যে কোনো একটা ইনসিডেন্ট, যেটা হয়তো ঘটার কথা না, কোনো একটা কারণে ভুল করে বা না বুঝে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, অনিচ্ছাকৃতভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, কিন্তু এইটার একটা বড় ইম্প্যাক্ট আলটিমেটলি পৃথিবীর মানুষ বা জাতির উপরে পড়তে পারে। তার একটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে আমাদের ওই যে ছাগলের এক্সাম্পলটা, রাইট? যে ছেলেটা 18 লাখ টাকা দিয়ে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে চেয়েছিল, ওর হয়তো মেইন উদ্দেশ্যই ছিল শুধুমাত্র লোক দেখানো যে আমার অনেক টাকা, এই তো। এছাড়া কোন পাগল ছাগল কি 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে? মানে কোন সুস্থ মানুষ কি 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে? ওর ইন্টেনশন ছিল খুবই সহজ, সে ফেসবুকে একটু টিকটক করবে, ফেসবুকে একটু ছবি দিবে। কিন্তু এই যে তার আনইনটেনশনাল একটা আহ একটা ঘটনা, হ্যাঁ, সেটা যে ফেসবুকে এত বড় একটা আলোড়ন তৈরি করবে, এন্ড পিপল মাইট গেট অ্যাংরি উইথ দ্যাট। এই যে এটা আসলে বলে না যে আল্লাহ তো আসলে সবকিছুই মানে কোনো না কোনো উসিলা দিয়ে করায়, হ্যাঁ, করান। তো এটাই হয়তো উসিলা ছিল, যে ছোট একটা ঘটনা, সেটার একটা ইম্প্যাক্ট কি হলো দেখেন। 3 মাসের ভিতরে একটা দেশের সরকার, যে 15 বছর যাকে সরানো যাচ্ছে না, 3 মাসের ভিতরে সেই সরকারের পতন হলো। 3 মাসও না, 2 মাস মোটামুটি, তাই না? গত বছর ঈদ হয়েছিল, তার মোটামুটি 1.5-2 মাসের ভিতরে ঘটনা ঘটেছে। সেগুলোকে বলে বাটারফ্লাই ইম্প্যাক্ট। আপনারা যখন লিখবেন, এই ধরনের বাটারফ্লাই ইম্প্যাক্টই লিখতে হবে তা না, এরকম কোন একটা ইন্টারেস্টিং ঘটনা, রিয়েল লাইফে ঘটা ঘটনা লেখায় আপনারা এক্সাম্পল হিসেবে ইউজ করবেন। হ্যাঁ, তখন দেখবেন আপনার লেখাটা অনেক রিয়ালিস্টিক হচ্ছে, আহ সেই লেখাটা পড়তেও সুন্দর লাগে এবং সেই লেখাটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট হয়। আচ্ছা, এখন আমরা একটু স্ট্রাকচারে ফিরে যাব। আমরা লাস্ট ক্লাসে এসে রাইটিং এর একটা স্ট্রাকচার পড়েছিলাম, 5 প্যারাগ্রাফ এসে রাইটিং। আমরা যখন একটা এসে লিখি, একটা এসেতে বেশ কয়েকটা জিনিস থাকতেই হবে, দ্যাটস ম্যান্ডেটরি। যেমন ইফ ইউ আর হিউম্যান বিইং, আপনার যেমন একটা বেসিক স্কেলিটন থাকতে হবে, রাইট? আপনার মাথা জায়গা মতন থাকতে হবে, পা মানে হাত পা মাথা বডি, এগুলো আপনার একদম ম্যান্ডেটরি। আপনি কি এমন কোনো মানুষ দেখেছেন যার মাথা নাই, কিংবা যার পা দুটা হাতের জায়গায় আর হাত দুটা পায়ের জায়গায়? দেখেছেন এরকম কোনো মানুষ? না ম্যাম, দেখি নাই। না। এমন হতে পারে একটা হাত কম, একটা হাত পা বা কিংবা একটা পা কম, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ অনেক সময় মানুষ এগুলো ছাড়াও জন্মাতে পারে। কিন্তু এমন কোন মানুষ দেখেছেন যা একটা হাত একটা পার জায়গায় আর পাটা হাতের জায়গায়? এটা তো হতে পারে না, তাই না? না, এটা দেখিনি মিস। দুটা মানুষ একসঙ্গে দেখছি, একটা বডিতে দুটা মাথা দেখছি, বাট এইটা দেখিনি যে হাত পা আলাদা। এক্স্যাক্টলি, একটা মানুষ একসাথে, দুটা মানুষ একটা বডিতে, কিন্তু তার তো আর হাত পা কম না, রাইট? দেখবেন এদের কিন্তু হাত পা জায়গা মতোই থাকে, শুধু হয়তো মাথার কাছ থেকে অথবা পেটের কাছ থেকে একসাথে হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তার বলে তো তার হাতের জায়গায় পা আর পায়ের জায়গায় হাত হয় না, মাথাটা তো আর পায়ের কাছে আর পাটা তো আর মাথার কাছে হয় না।
Similarly, when we write an essay, it is very important that we follow the basic structure. যেমন একটা এসে সবসময় একটা টাইটেল দিয়ে শুরু হবে, এসের একটা নাম দিতে হবে, হ্যাঁ, এটা একদম এসেনশিয়াল। নো কম্পোজিশন শুড বি রিটেন উইদাউট এনি টাইটেল। সো এসের বা প্যারাগ্রাফ যাই লিখেন, এটা একটা টাইটেল দিয়ে শুরু করতে হবে। তারপরে আমরা প্রথম প্যারাগ্রাফ যেটা লিখবো সেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপরে আমরা মাঝখানে 3টা বডি প্যারাগ্রাফ লিখবো। এই বডি প্যারাগ্রাফের নাম হচ্ছে, প্রথম বডি প্যারাগ্রাফটার নাম হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, তারপর বডি প্যারাগ্রাফ 2, তারপর বডি প্যারাগ্রাফ 3, একদম লাস্ট প্যারাগ্রাফটার নাম হচ্ছে কনক্লুশন। এখন আপনারা ভাবতে পারেন এই একই কথা ম্যাডাম বারবার কেন বলে? কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত এসের এই পার্টগুলোর নাম মনে করতে পারবেন না, আপনি ফিডব্যাকও পাবেন না। কারণ আমি যখন আপনাকে ফিডব্যাক দিব, আমি তখন আপনাকে বলবো বডি প্যারাগ্রাফ 3। আপনি যদি না জানেন বডি প্যারাগ্রাফ 3 কোনটা, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি খাবেন। এখন আপনারা বলেন তো বডি প্যারাগ্রাফ 3 কোনটা? মিস, টপিক 3টা। ভেরি গুড। বডি প্যারাগ্রাফ 3 হচ্ছে টপিক 3, কিন্তু এটা এস এর কয় নাম্বার প্যারাগ্রাফ? 4th নাম্বার। 4th 4 প্যারাগ্রাফ, এস এর 4 নাম্বার প্যারাগ্রাফ। কিন্তু যখন বডি প্যারাগ্রাফ বলবো তখন কিন্তু এটা ঠিক কনক্লুশনের Right. আগের প্যারাগ্রাফটা, রাইট? মিস, বুঝতে পেরেছেন? ইয়েস। আমি যখন আপনাকে ফিডব্যাক দিব, আমি কিন্তু 4th প্যারাগ্রাফ বলবো না, আমি বলবো বডি প্যারাগ্রাফ 3। বডি প্যারাগ্রাফ 3 মানে এস এর 4 নাম্বার প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ 2 মানে হচ্ছে এস এর 3 নাম্বার প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ 1 মানে হচ্ছে এস এর 2 নাম্বার প্যারাগ্রাফ, রাইট? তারপর ইন্ট্রোডাকশন আর কনক্লুশন। এটা মনে থাকবে তো? ইয়েস মিস। ইয়েস। আমি ফিডব্যাক যখন দিব, আমি যখন বলবো আপনার কিন্তু বডি প্যারাগ্রাফ 2 তে একটা ভুল হয়েছে, টপিক সেন্টেন্সটা ঠিক মতন হয়নি, তখন আপনাকে বুঝতে হবে আপনি এস এর 3 নাম্বার প্যারাগ্রাফ নিয়ে কথা বলছেন, হ্যাঁ। এই জন্য এটার নাম মনে রাখতে হবে। আচ্ছা, আমরা মাঝখানে বডি প্যারাগ্রাফ গুলো মোটামুটি লিখতে শিখেছি, আমরা ধরেই নিচ্ছি যে আমরা এই প্যারাগ্রাফ গুলো লিখতে পারি, হ্যাঁ। এখন আমরা শিখবো হাউ টু রাইট এন ইন্ট্রোডাকশন এন্ড হাউ টু রাইট এ কনক্লুশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন কনক্লুশন পড়ার আগে আমরা লাস্ট এসে যেটা পড়েছিলাম 5 প্যারাগ্রাফ এসে, সেটাতে আরেকবার চলে যাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এসেতে পড়েছিলাম যে 3টা আলাদা প্যারাগ্রাফের জন্য একই টপিক থাকবে, এন্ড উই হ্যাভ 3 সেপারেট মেইন আইডিয়াস। আপনারা এই একই রকম একটা প্র্যাকটিস করেছিলেন সম্ভবত, হ্যাভিং আ পেট। এটা কি আপনারা প্র্যাকটিস করেছিলেন? এই টাইটেলে আপনারা কি কোনো কিছু লেখা প্র্যাকটিস করেছিলেন ক্লাসে? নো? ইয়েস অর নো? মনে পড়তেছে না মিস, মনে হয় না সম্ভবত। রাইট, হ্যাঁ, কারোরই মনে পড়ছে না, তার মানে আপনারা করেননি। আচ্ছা, আমরা তাহলে ওইটা দিয়ে আজকে শেষ করব। আপনারা দেখ, লেট মি রিভাইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ এসে ওয়ান মোর টাইম। আমরা দেখেন 3টা, আমি শুধু বডি প্যারাগ্রাফ গুলো দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 3টা প্যারাগ্রাফ করেছিলাম, 3টা প্যারাগ্রাফের একই টপিক ছিল, উইচ ওয়াজ ফেরিস হুইল, কিন্তু 3টা আলাদা আলাদা মেইন আইডিয়া ছিল, রাইট? এক জায়গায় প্রথম ফার্স্ট বডি প্যারাগ্রাফে অথর বলেছে ফেরিস হুইল সম্পর্কে তার প্রথম এক্সপেরিয়েন্স হচ্ছে শিভারিং থ্রিল। সেকেন্ড বডি প্যারাগ্রাফে অথর বলেছে অ্যাড্রিনালিন রাশ অর এক্সাইটমেন্ট, এবং লাস্ট প্যারাগ্রাফে বলেছিল, বা থার্ড বডি প্যারাগ্রাফে বলেছিল যে দ্য অথর গেইনড মোর কনফিডেন্স ওয়াইল রাইডিং দ্য হুইল। সো একবার তার দেখে খুব থ্রিল লেগেছে, একবার এক্সাইটেড লিখেছে, আরেকবার তার কনফিডেন্স বেড়েছে। এই 3টা মেইন আইডিয়া আমরা কিন্তু ইন্ট্রোডাকশনে পেয়েছিলাম, রাইট? মনে আছে? জি মিস। বলেন তো কোথায় ছিল? আরাফাত ছাড়া আর কারো কিচ্ছু মনে নাই? লাস্ট লাইন, লাস্ট লাইনে। ভেরি গুড। ইন্ট্রোডাকশন লাস্ট লাইনে আমরা 3টা আইডিয়া পেয়েছিলাম। ফর মি ইট ইজ প্রিসাইজলি দ্য থ্রিল এন্ড এক্সাইটমেন্ট। আমরা প্রথম প্যারাগ্রাফে থ্রিল পড়েছি, তারপরে প্যারাগ্রাফে এক্সাইটমেন্ট পড়েছি, রাইট? এন্ড হ্যাভিং সার্ভাইভিং দ্য রাইড, তার মানে কনফিডেন্স দ্যাট কিপস মি কামিং ব্যাক ফর মোর। সো কেন বারবার ফেরিস হুইলে চড়তে চায়? তার থ্রিল লাগে, এক্সাইটেড লাগে, এবং তার কনফিডেন্স বাড়ে। এই 3টা আইডিয়া কিন্তু সেই ইন্ট্রোডাকশনের লাস্ট লাইনে ক্লিয়ারলি মেনশন করেছিল, রাইট? ইয়েস মিস। ইয়েস। এবার আমি আপনাদের একটা টপিক দিব, এই টপিকের উপরে আপনারা এরকম একই টপিকের উপরে 3টা সেপারেট আইডিয়া লিখবেন, 3টা সেপারেট মেইন আইডিয়া লিখবেন। বুঝতে পেরেছেন? আমি টপিকটা মুখে বলে দিচ্ছি, ইনবক্সে লিখে দিচ্ছি। টপিকটা হচ্ছে দ্য বেনিফিটস অফ হ্যাভিং আ পেট। বুঝতে পেরেছেন? বেনিফিটস অফ হ্যাভিং পেট। এখন এই যে টপিকটা বেনিফিটস অফ হ্যাভিং পেট, এটা একটা পেট হতে পারে, সেভারাল পেটস হতে পারে। সেটা কুকুর বিড়াল হতে পারে,
মাছ হতে পারে, পাখি হতে পারে, অনেক মানুষ সিংহ পালে, বাঘ পালে, হ্যাঁ, সেগুলো হতে পারে। এনি পেট। আপনি কিন্তু শুধু কুকুর বা শুধু বিড়ালের কথা চিন্তা করে বলবেন না। আপনি যখন মেইন আইডিয়া গুলো লিখবেন তখন আপনারা ইন জেনারেল যে কোনো মানুষের যদি একটা পেট থাকে তার কি কি বেনিফিট হতে পারে, বুঝতে পেরেছেন? ইয়েস। ইয়েস মিস। রিয়া রানী, আচ্ছা সাকিব, আবার বলেন কোয়েশ্চেনটা। এসে লিখবেন না, 3টা আইডিয়া লিখবেন শুধু। এসে লেখা এখনো বহু দূর কি বাত, আমরা এখন শুধু আইডিয়া জেনারেট করব। হ্যাঁ, আপনি এই যে জি জি, এখন 3টা আইডিয়া আমাকে লিখে দিবেন, লিখে ইনবক্স করবেন। আমি ইনবক্স থেকে পড়ে পড়ে আপনাদের শোনাবো। সো আপনি চিন্তা করবেন কোন মানুষ, এটা আপনি হতে পারেন কিংবা এমন হতে পারে যে ইউ ডোন্ট হ্যাভ আ পেট, লাইক আই নেভার হ্যাড আ পেট ইন মাই লাইফ। I had few fishes for maybe few years. হ্যাঁ, সো আমার ধারণা পৃথিবীতে প্রতিটা মানুষই কোনো না কোনো সময় at least পাখি কিংবা I had birds as well, কোনো না কোনো সময় হয়তো কিছু না কিছু পেলেছে। আর কিছু যদি না থাকে, গাছও তো থাকতে পারে, গাছও তো মানুষের পেট, তাই না? আমরা তো গাছ তো জীবন্ত জিনিস, তাকেও তো আমরা যত্ন করি। সো এরকম যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো, তার মানে ইফ ইউ হ্যাভ আ পেট অর ইফ এনিবডি হ্যাজ আ পেট, হ্যাঁ, তার 3টা বেনিফিট কি কি, 3টা উপকার হতে পারে। What might be the 3 possible benefits of having a pet? বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? শাকিউল হোসেন বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা। রিয়া রানী ইয়েস ম্যাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম পারছি। আচ্ছা, এখন চিন্তা করবেন, চিন্তা করে 3টা ওয়ার্ড লিখবেন, খুব বেশি কিছু না, 3টা মেইন আইডিয়া। আপনি যে 3টা ওয়ার্ড খুঁজে বের করবেন, 3টা বেনিফিটস, দিস 3 বেনিফিটস আর ইয়োর 3 মেইন আইডিয়াস ফর ইয়োর এসে। বুঝতে পেরেছেন? এবার সবাই লিখবেন, আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। কেউ এআই তে যাবেন না, গুগলকে জিজ্ঞেস করবেন না, একটু নিজেই চিন্তা করেন। পরীক্ষার সময় কিন্তু এআই বা গুগলকে হেল্প নিতে পারবেন না, নিজের ব্রেনটার উপরে ভরসা করবেন এবং ওকে দিয়ে কাজ করাবেন। আপনার ব্রেনের যে কত ক্যাপাসিটি এটা হয়তো আপনি জানেনই না, ওটাকে ইউজ করবেন, ইউজ করলে বুঝতে পারবেন। ইকরাম আহমেদ জামিল, Yes, ma'am. থ্যাংক ইউ জামিল। ফাহমিদা মুখতার পায়েল, ফাহমিদা মুখতার পায়েল, Yes, ma'am. থ্যাংক ইউ পায়েল। এমডি মিনহাজুল ইসলাম, Yes, ma'am. থ্যাংক ইউ মিনহাজ। শাকিউল হোসেন রাফি, থ্যাংক ইউ রাফি। এমডি পারভেজ রহমান, এমডি পারভেজ রহমান অ্যাবসেন্ট। ঐশী ঢালিমুন, ঐশী অ্যাবসেন্ট। Ma'am, Oishi present. ওকে ঐশী গিভেন। Thank you, miss. রিয়া রানী ধর, প্রেজেন্ট ম্যাম। থ্যাংক ইউ রিয়া। এমডি তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম অ্যাবসেন্ট। ওকে, মুসাম্মদ সুমাইয়া জান্নাতি অনিকা, সুমাইয়া জান্নাতি অনিকা অ্যাবসেন্ট। আব্দুল্লাহ আল সাকিব, Present, ma'am. থ্যাংক ইউ। কাউসারি জান্নাত, কাউসারি জান্নাত অ্যাবসেন্ট। নাসরিন আক্তার ইরিন, Present, ma'am. থ্যাংক ইউ নাসরিন। স্নিগ্ধা রহমান, স্নিগ্ধা রহমান অ্যাবসেন্ট। মাহবুব হোসেন তমাল, মাহবুব হোসেন তমাল
অ্যাবসেন্ট এমডি শোয়েব হোসেন, Present, ma'am. থ্যাংক ইউ সাজ্জাদ বিন কামাল রোহিত, Present, ma'am. থ্যাংক ইউ সাজ্জাদ এমডি আশফিকুর রহমান নাবিল, আশফিকুর রহমান নাবিল অ্যাবসেন্ট সৌরভ বারোই, Present, ma'am. থ্যাংক ইউ সৌরভ মোহাম্মদ ফারহান করিম, Present, ma'am. থ্যাংক ইউ ফারহান ফারিহা মালিয়াত, ফারিহা মালিয়াত অ্যাবসেন্ট ইসরাত সুলতানা অ্যাবসেন্ট আল মাহমুদ পাটওয়ারি অ্যাবসেন্ট আদিলা নূর, আদিলা অ্যাবসেন্ট আল রাফি মুস্তাফা Present, miss. Present, miss. ওকে রাফি থ্যাংক ইউ সামিয়া তাহমিম লিনসা, Ma'am, Adila Noor present. ওকে আদিলা থ্যাংক ইউ লিনসা অ্যাবসেন্ট মুয়াজ বিন হাবিব, প্রেজেন্ট ম্যাম। থ্যাংক ইউ মুয়াজ উদয় নাসির খান অ্যাবসেন্ট এমডি আরাফাত হোসেন, আরাফাত হোসেন অ্যাবসেন্ট সরি মিস, প্রেজেন্ট মিস, এই একটু সমস্যা হয়েছিল, সরি। আরাফাত ঠিক আছে ওকে গিভেন ওকে লেট মি চেক ইউর আইডিয়াস ম্যাম বলেন বলা হয় নাই। আচ্ছা আমি ইন্ডিভিজুয়ালি নাম ডাকি শুনবেন। আচ্ছা আপনাদের মনে হয় আরেকটা অ্যাটেন্ডেন্স আছে রাইট হ্যাঁ সাদিয়া আফরিন, Present, miss. থ্যাংক ইউ সাদিয়া মধুশ্রী চাকমা অ্যাবসেন্ট মেহেরুক আফরিন রাইমা, Present, ma'am. থ্যাংক ইউ শাহিল তাহসিন রিদম, ম্যাম থ্যাংক ইউ রিদম শেখ ফাবিহা হক, Present, miss. থ্যাংক ইউ নাজনীন নসীন নেহা, Present, ma'am. থ্যাংক ইউ নিশা ইসলাম স্বর্ণা, নিশা অ্যাবসেন্ট মোহাম্মদ ইয়াসিন কবির নাফিজ অ্যাবসেন্ট তাসনিম লাবিবা, তাসনিম লাবিবা অ্যাবসেন্ট ওকে আর কারো নাম বাদ পড়েছে? আচ্ছা আপনাদের কিন্তু 3টা পয়েন্ট লিখতে বলেছিলাম আরাফাত মুস্তফা স্বর্ণা সাদিয়া আপনারা সবাই একটা করে পয়েন্ট লিখেছেন আপনাদেরকে এই টপিকের উপরে 3টা আলাদা মেইন আইডিয়া লিখতে বলা হয়েছিল আবার রিরাইট করবেন আরাফাত লিখেছেন লুকস কিউট না লুকস কিউট ইজ নট আ বেনিফিট মানে একটা জিনিস দেখতে সুন্দর এটা তো আর কোনো বেনিফিট না রাইট মিস পরে আমি 3টা পয়েন্ট লিখছি, লুকস কিউট ওটাও পরে আমি আরেকটা লিখছি। চাপতে এটা- চলে গেছে মিস, মানে ওটা পারিনি মিস, সরি। sticks around sometimes they care for us আচ্ছা আপনার আইডিয়াগুলোকে একটু রিরাইট করতে হবে হ্যাঁ ওয়ার্ডগুলোকে সুন্দর করে লিখতে হবে লুকস কিউট এন্ড ডাজ ফানি স্টাফ এইগুলা করার ফলে আপনার কি উপকার হয় সেটা লিখবেন আপনি যখন বলছেন ইট লুকস কিউট এন্ড ইট ডাজ ফানি স্টাফ এটা হচ্ছে ওর অ্যাকশনটাকে আপনি বলছেন আমরা কিন্তু ওর অ্যাকশন শুনতে চাইনি আমরা শুনতে চেয়েছি এইটা থেকে আপনার কি লাভ হয় আপনি সেই ওয়ার্ডটা আমাকে বলবেন যেমন when it look ইমোশনাল ডিস্ট্রেস থেকে মিস একটু রিলিফ পাওয়া যায়। এক্স্যাক্টলি এইটাই লিখবেন হেল্পস টু ওভারকাম মেবি ডিপ্রেশন রাইট ইয়েস মিস। এই ওয়ার্ডটা লিখতে হবে আপনাকে আপনি পেটের অ্যাকশন বলবেন না আপনি আমাকে এই ঘটনা থেকে আপনার কি বেনিফিট হয় সেই বেনিফিট লিখবেন বুঝতে পেরেছেন এটা সবার জন্যই আচ্ছা সৌরভ লিখেছেন ইমোশন লাভিং সৌরভ একই প্রবলেম আপনি কিন্তু মানে প্রথম আপনি ক্যাট নিয়ে বলবেন না আপনাদের আমি আগেই বলেছি কোনো একটা পার্টিকুলার অ্যানিমালকে নিয়ে বলবেন না ওভারঅল বলবেন it can be a pet owner the pet owner can be a cat owner a dog owner maybe a hamster owner a deer owner it can be a fish owner আপনি কোনো ইন্ডিভিজুয়াল পেটকে নিয়ে বলবেন না জেনারেলি মানুষের যদি যে কারো একটা পেট থাকে তার কি বেনিফিট সেটা বলবেন আপনার আইডিয়াটা কিন্তু ঠিক হয়নি ভুল হয়েছে রাফি লিখেছেন পেটস রিডিউসেস স্ট্রেস ভেরি ওয়েল ডান
taking care of pets help people learn how to be responsible. So stress relief করে, make people responsible, and pets are loyal and never judge you. এই যে আপনি থার্ড পয়েন্টটা বলছেন, দেখেন রাফি, pets are loyal and never judge you, এটা কিন্তু একটা অ্যাকশন ডান বাই দ্য পেট, কিন্তু আপনার বেনিফিট কি আপনি কিন্তু সেটা বলেননি। সেটাই লিখবেন, আপনার ওয়ার্ডটা সেভাবে লিখতে হবে। যেমন ধরেন আপনাকে বলেছে যে আপনার বাবা কি ঢাকায় থাকে, আপনি বললেন আমার বাবার নাম আব্দুর রহিম, দুটো জবাব কি এক হলো? না, আপনাকে বলতে হবে হ্যাঁ আমার বাবা, আপনার বাবার নাম যাই হোক না, আমার বাবা ঢাকায় থাকে না, অথবা আমার বাবা ঢাকাতেই থাকে। তো আপনার ওই ওয়ার্ডটা পরিষ্কার করে বলতে হবে, পেটস আর লয়াল এন্ড নেভার জাজ ইউ। সো আপনাকে বলতে হবে দে আর আনকন্ডিশনাল ফ্রেন্ডস। আপনি তাহলে কি পাচ্ছেন ইম্প্যাক্ট হিসেবে, আপনি কি পাচ্ছেন? আপনি একটা আনকন্ডিশনাল ফ্রেন্ড পাচ্ছেন। বুঝতে পেরেছেন? এই ওয়ার্ডিংটা কিন্তু এসে রাইটিং এর জন্য খুব জরুরি, এই জন্যই আপনাদের আমি লিখতে দিয়েছি। আচ্ছা, পায়েল লিখেছেন reduces daily stress, very good, improves mental health and teaches gentle responsibilities, very well done. এই দেখেন তিনটা ইম্প্যাক্ট, আমি এটা থেকে কি উপকার হচ্ছে? একটা উপকার হচ্ছে আমার স্ট্রেস রিলিজ হচ্ছে, আমার স্ট্রেস রিলিজ হচ্ছে বলে আমার মেন্টাল হেলথ ইমপ্রুভ করছে এবং আমার রেসপন্সিবিলিটি শেখাচ্ছে। ওকে, ফারহাদ করিম লিখেছেন having a companion, very good, they are always a good companion, gives you a sense of responsibility, gives you emotional satisfaction হবে, right? Keeps you emotionally satisfied, হ্যাঁ, keeps you emotionally satisfied, ঠিক আছে, গুড। নিশা ইসলাম স্বর্ণা, আচ্ছা, নাসরিন লিখেছেন পিজিয়নস হবে। নাসরিন, আপনি একবার পিজিয়ন নিয়ে কথা বলছেন, দে ডোন্ট মেক লাউড নয়েজেস, না আপনি ওভারঅল পেট নিয়ে বলবেন। আপনার টপিক কিন্তু পিজিয়নস বা ডগস না, আপনার টপিক হচ্ছে ওভারঅল পেটস, এনি পেট, এনিবডি হ্যাভ আ পেট। বুঝতে পেরেছেন নাসরিন? নাসরিন আক্তার, নাসরিন আছেন? বোঝা যাচ্ছে না আছেন নাকি নাই। ঠিক আছে, যারা দেখছেন বুঝে নিবেন নাসরিনের কিন্তু টপিকটা ঠিক হয়নি, সে একদম ডাইভার্টেড একটা টপিক নিয়ে লিখেছে যেটা দেওয়াই হয়নি টপিক হিসেবে। আচ্ছা, তারপর আদিলা, বেনিফিটস অফ হ্যাভিং আ পেটস, ইমোশনাল সাপোর্ট, প্রোভাইড সিকিউরিটি। আদিলা, সব অ্যানিমাল কি সিকিউরিটি প্রোভাইড করতে পারে? যেমন ধরেন আপনার যদি একটা খরগোশ থাকে বা একটা হ্যামস্টার থাকে, ওরা কি আপনাকে সিকিউরিটি দিতে পারবে? পারবে না তো। তার মানে এটা আপনার সব, মানে সব পেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আপনাকে সব পেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এমন তিনটা পয়েন্ট বলতে হবে। মুয়াজ লিখেছেন একটা, কম্পেনিয়নশিপ, তিনটা লিখতে হবে। রিয়া লিখেছেন গিভস ইউ জয়, কিপস গুড কোম্পানি, দুটা বলেছেন, আরো একটা লাগবে। রিদম লিখেছেন অ্যাংজাইটি রিডিউস করে, প্লেফুল কম্পেনিয়ন এন্ড বুস্ট মেন্টাল হেলথ। আপনার তিনটা পয়েন্টই না একটা পয়েন্ট, আপনি যে তিনটা পয়েন্ট লিখেছেন রিদম, এই তিনটা আসলে একটা পয়েন্ট, আপনি এটা দিয়ে তিনটা আলাদা প্যারাগ্রাফ আপনি লিখতে পারবেন না, লিখতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন। আপনাকে আমি সাজেস্ট করবো আর একটু ওয়াইডার অ্যাঙ্গেলে চিন্তা করতে। শিওর ম্যাম, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আলকান, আপনি আলটিমেটলি একটা আরেকটা সাপোর্টিং ডিটেল, আপনি যখন বলছেন এটা আমার অ্যাংজাইটি রিডিউস করে, কিভাবে ও আমার অ্যাংজাইটি রিডিউস করে উইথ ইটস প্লেফুল অ্যাক্টিভিটি, রাইট? ও খেলে, দৌড়াদৌড়ি করে, সো একটা আরেকটা সাপোর্টিং ডিটেল। সো যখন আপনি অ্যাক্টিভিটি করবে, আপনার অ্যাংজাইটি রিডিউস হবে, তখন আপনার মেন্টাল হেলথ অটোমেটিক ঠিক হয়ে যাবে। এগুলো কিন্তু একটা একটা সাপোর্টিং ডিটেল, এগুলো কিন্তু একটা প্যারাগ্রাফে, এই তিনটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন, তিনটা আলাদা প্যারাগ্রাফ লিখতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। আপনাকে ওয়াইডার অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে, যেটা আমার ইমোশনাল সাপোর্ট হিসেবে যদি থাকে, আমাকে রেসপন্সিবিলিটি শেখায়, আবার আমাকে হয়তো ইকোনমিক্যালিও অনেক সময় বেনিফিশিয়াল হতে পারে। আপনার একটা কুকুর থাকুক, বিড়াল থাকুক, কিংবা আপনার একটা মাছ থাকুক, এরা যদি রিপ্রোডাকশন করে, আপনি কিন্তু এগুলোকে বিক্রি করে নতুন টাকা পাবেন, হ্যাঁ, আপনার একটা এক্সট্রা ইনকাম সোর্স হিসেবে আসবে। তো আপনাকে ওভারঅল এভাবে চিন্তা করতে হবে। ওকে, আব্দুল্লাহ লিখেছেন মেক্স আস ফিল লাভড এন্ড নিডেড, রিলিভস স্ট্রেস এন্ড আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে, গুড। মিনহাজুল ইসলাম লিখেছেন ইমোশনাল পেট সেলফ রিডিউস। মিনহাজ, আপনি মাত্র একটা টপিক পয়েন্ট লিখেছেন, তিনটা লিখতে হবে। আচ্ছা, সাদিয়া লিখেছেন উই গেট অক্সিজেন, উড এন্ড রিফ্রেশ। না সাদিয়া, আমরা ট্রি নিয়ে কথা বলছি না, আপনার টপিকটা মেইন টপিক থেকে অনেক ডাইভার্টেড হয়ে গেছে। আমাদের টপিক হচ্ছে পেটস, আপনি পেটদের নিয়ে কথা বলবেন। আপনাকে যে টপিক দেওয়া হয়নি, আপনি সেই টপিক নিয়ে কথা বলেছেন। মেহরুক আফরিন লিখেছেন ইনক্রিজেস লাভ ফর আদার অ্যানিমালস, গুড স্পেন্ডিং টাইম এন্ড পেটস, time passes and feeling of loneliness goes away. Good, ঠিক আছে। রাইমা, পয়েন্ট ঠিক আছে।
যাদেরটা অলরেডি ঠিক মতন হয়েছে ওয়েল ডান, কিপ প্র্যাকটিসিং। যাদেরটা সামান্য পরিবর্তন করতে হয়েছে তারা অলরেডি ইন দ্য রাইট ট্র্যাক, শুধু একটু প্র্যাকটিস লাগবে। যারা একটা করে পয়েন্ট লিখেছেন আমার মনে হয় হয়তো আপনারা ইনস্ট্রাকশনটা প্রপারলি বুঝতে পারেননি। হাউএভার যারা লিখেছেন এভরিবডি ইউ আর অলরেডি এহেড দেন স্টুডেন্টস যারা কিছুই লেখেনি। লিখে যে বুঝতে পেরেছেন কোথায় ভুল হয়েছে, দ্যাটস ইউর অ্যাচিভমেন্ট। যে লেখেনি সে কিন্তু নিজেও জানে না তার ভুল কোথায় হচ্ছে। সে যখন পরীক্ষার হলে এরকম ভুলভাল লিখবে তখন কিন্তু তার ঠিক করার কোনো অপশন থাকবে না, রাইট? মিস আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, টপিক একটা দিলেন অনেক ইজি, বাট এটা যে এই তিনটা বডি লেখা এত কঠিন। জি, আপনাদের কেন মনে হয় যে আপনাদের পেট টিপে টিপে যে লাখ লাখ টাকা বের করে টিচারদের দেয়, যদি এটা এত সোজা হয়ে যেত তাহলে তার আপনাদের কষ্ট করে পড়তেও হতো না, আমাদের কষ্ট করে পড়াতেও হতো না, কি বলেন? জি রাইট? কারণ মিস এটা দিয়ে তারপর আমাকে পুরো সামারি লিখতে হবে, তারপর আবার এন্ডিং দিতে হবে তিনটা। জি জি, অনেক বুঝতে পেরেছি। কঠিন, এটাই আমি হা করে তখন থেকে বসেছি, এত কঠিন। না, ইটস নট ডিফিকাল্ট। আপনার যত কঠিন মনে হচ্ছে ইনিশিয়ালি, আসলে ব্যাপারটা অত কঠিন না। যেহেতু মাত্র শুরু করেছেন এই জন্য কঠিন লাগছে। দিস ইজ হোয়াট আই উইল টিচ ইউ, কিভাবে আইডিয়া গুলাকে রিকগনাইজ করতে হয়, তারপর সেগুলোকে কিভাবে সুন্দর করে ডেভেলপ করতে হয়। ইটস নট ডিফিকাল্ট। হয়তো আপনারা এভাবে এত স্ট্রাকচারড ওয়েতে করেন নাই বলে ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট বেসিক্যালি ইটস নট ভেরি ডিফিকাল্ট। বুঝতে পেরেছেন? এরকম জীবনে করিনি, স্ট্রাকচার ছাড়াই এমনি করে আসছি। হ্যাঁ, মানে এতদিন আমরা যেগুলো লিখেছেন, আপনারা তো অনেক এসে লিখেছেন আমি নিশ্চিত, কিন্তু এতদিন আপনারা এসে লিখেছেন মোটামুটি মনে যা এসছে তাই একটার পর একটা লিখেছেন। জি মিস। আমরা এখন শিখাবো এই যে মনে যা আসবে এগুলাই লিখবেন, কিন্তু এগুলোকে কিভাবে অর্গানাইজ করবেন, কোন পয়েন্টটা কোনটার আন্ডারে যাবে, কোনটা লিখলে ঠিক হবে, কোনটা এখানে না লিখে অন্য জায়গায় লিখতে হবে, এটা এখন শিখাবো। আপনার আইডিয়াটা ঠিক আছে, কিন্তু এটাকে সুন্দর করে গোছাতে হবে। আপনি যখন একটা নতুন বাসায় আসেন, আপনি তো আপনার পুরানো ফার্নিচার ফেলে দেন না, সব বেশিরভাগই সাথে করে নিয়ে আসেন, তাই না? দু Yes. একটা হয়তো যেগুলো বেশি পুরানো ব্যবহার করা যাবে না, এতদিন ফেলেননি কারণ প্রয়োজন পড়েনি, এখন বাসা বদলেছে, দু একটা ফেলে দিবেন, কিন্তু মেজরিটি ফার্নিচার তো সাথে করে নিয়ে আসেন। তারপর সেগুলোকে এনে সব নিচে এলোমেলো করে রেখে দেন নাকি গুছিয়ে রাখেন? না, অর্গানাইজ করতে হয় মিস। এক্স্যাক্টলি, তা না হলে তো আপনি থাকতেই পারবেন না। কিংবা বাজার থেকে জিনিসপত্র সব একসাথে কিনে আনেন, তারপর সেগুলো রেখে দেন না গুছিয়ে রাখেন? আর সেগুলো তো গুছিয়ে রাখা হয়। এক্স্যাক্টলি, আপনার আইডিয়া গুলো সেরকম, এগুলো অনেক আইডিয়া একসাথে আসবে। এবার এগুলাকে আপনি ক্যাটাগরাইজ করবেন, গুছাবেন, তারপরে সেই গুছানো জিনিসটা আপনি প্রেজেন্ট করবেন। আপনার রিডার হচ্ছে আপনার মেহমানের মতন, আপনার লেখাটা যে পড়বে সে আপনার রিডার, তাই না? আপনি তো শুধু আমার জন্য লিখছেন না, আপনি আলটিমেটলি লেখাটা ভবিষ্যতে আপনি ধরেই নিচ্ছেন আপনার লেখাটা হয়তো অনেকেই পড়বে পৃথিবীতে, তো সেইটার প্রিপারেশন নিচ্ছেন আপনি, রাইট? জি মিস। ইয়েস, তো আমরা সেটাই শিখবো, এটা খুব ডিফিকাল্ট কিছু না। আপনারা দেখেন অলরেডি থিসিস স্টেটমেন্ট লেখা শিখে গেছেন। তিনটা পয়েন্ট জানা থাকলে একটা সুন্দর থিসিস স্টেটমেন্ট লেখা যায়। আপনারা অলরেডি অনেকখানি কাজ করে ফেলেছেন, আপনারা বুঝতেও পারেননি যে এতখানি কাজ আপনারা শেষ করে ফেলেছেন। আমরা নেক্সট ক্লাসে থিসিস স্টেটমেন্টটা প্রপারলি শেষ করব, হ্যাঁ, যে কিভাবে এই আইডিয়া গুলাকে অর্গানাইজ করতে হয়, সেটা দিয়ে কিভাবে সুন্দর একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হয়, এবারে থিসিস স্টেটমেন্টের সাথে বডি প্যারাগ্রাফ গুলো কিভাবে ম্যাচ করতে হয়, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, কনক্লুশন কিভাবে লিখতে হয়। তবে যারা 1101-এ ফাঁকি মেরেছেন তাদের কিন্তু এই কোর্সে খবর আছে, কষ্ট হয়ে যাবে। তারা এই বন্ধে একটু একটু করে 1101-এ মেটেরিয়াল গুলোকে রিভিশন করবেন, তাহলে দেখবেন শুধু মানে প্যারাগ্রাফ না, গ্রামার আইটেম যেগুলো পড়িয়েছে, সামারি রাইটিং যেগুলো পড়িয়েছে একটু রিভিশন করবেন, তাহলে আপনার এই কোর্সটা অনেক সোজা হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে আপনারা গুগল ক্লাসরুমে আমি যে এসেটা দিয়েছি ওই এসেটা ভালো করে রিডিং করবেন। এটা একটা অসম্ভব সুন্দর এসে, অনেক নতুন নতুন ওয়ার্ড পাবেন, ওয়ার্ড গুলাকে শিখে ফেলবেন, এই ওয়ার্ড গুলা চেষ্টা করবেন ভবিষ্যতে লেখার সময় ইউজ করতে। হ্যাঁ, এসেটা ভালো করে 3-4 বার পড়বেন, স্ট্রাকচারটা দেখবেন, ওয়ার্ড গুলা দেখবেন, টপিক সেন্টেন্স গুলা দেখবেন, নতুন ওয়ার্ড গুলা শিখে ফেলবেন, অথর কিভাবে এক্সপ্লেন করেছে, কোন জায়গাটাকে এক্সাম্পল দিয়েছে, এগুলো একটু পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, Yes, miss. I will try. আচ্ছা, ভেরি গুড, চেষ্টা থাকলেই পেরে যাবেন, আর আমি তো আছি, আর কোথাও যদি আটকে যান, ভুল হয়, তাহলে আমি তো আছি। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এখানেই শেষ করব। আপনারা যারা গরু কেনার Ma'am. জন্য বলেন। ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা মিস করেছি, নেট বারবার চলে যাচ্ছিল তো। তাসনিম লাবিবা, জি ম্যাম। ওকে, আচ্ছা, যাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে আপনারা চলে যেতে পারেন। অ্যাডভান্স ঈদ মোবারক টু আসসালামু এভরিওয়ান। আলাইকুম ম্যাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। তাসনিম গিভেন, ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। বলেন। মিস আমার অ্যাটেন্ডেন্সটা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স।
মানে আজকে একটু নেটের সমস্যা, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে আমার। That's okay, no problem. ঈদ ঠিক আছে। মুবারক। Eid Mubarak আসসালামু and আলাইকুম। stay safe. Eid Mubarak to everyone.